আচ্ছা, আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে থাকবেন যে সময়ের সাথে সাথে কিন্তু জিনিসপত্রের দাম দ্রুত বাড়ছে, কিন্তু আমাদের ইনকাম কি সে হারে বেড়েছে? আবার ধরুন, যে চালের দাম আজ থেকে প্রায় 30 বছর আগে ছিল 17 টাকা কেজি, সেই চালের দাম আজকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 65 টাকা কেজি। 30 বছরে এই চালের দাম প্রায় 4 গুণ বেড়ে গেছে, কিন্তু আমাদের ইনকাম কি 4 গুণ বেড়েছে? নিশ্চয়ই না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ঠিক এই সমস্যার সমাধানটাই দেখাবো। তো এর সমাধানে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস বোঝা দরকার। আপনারা যারা জব করেন, আপনারা আপনাদের জবের স্যালারি পাওয়ার পর সেই স্যালারির টাকা দিয়ে আপনারা কি করেন? নিশ্চয়ই আপনাদের মাসিক খরচগুলো চালান। আপনাদের উপর কোনো লোন থাকলে সেই লোনের ইএমআই পে করেন। এরপর আপনাদের কাছে যে টাকাটা থাকে সেটাকে আপনারা সেভ করেন। ওকে। আবার ধরুন, আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যদি কোনো পার্ট টাইম জব করে থাকেন, সেই জবের ইনকাম দিয়ে আপনারা কি করেন? মেবি আপনাদের হাত খরচ চালান, কেউ বা আবার নিজের পড়াশোনার খরচ চালান। এরপর আপনাদের হাতে যে টাকাটা থাকে সেটাকে আপনারা সেভ করেন। ঠিক আছে, এবার এই টাকাটা আপনারা সেভ করে কোথায় রাখেন? বেশিরভাগ মানুষই নিশ্চয়ই এটাকে সেভ করে আপনাদের ব্যাংকে রাখেন, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে নিশ্চয়ই। তো চালের উদাহরণটাতে আবার ফিরে যাই। সেখানে আমরা দেখেছিলাম যে এই 30 বছরে চালের দাম প্রায় 4 গুণ বেড়ে গেছে, কিন্তু আপনি আপনার ইনকামের যে টাকাটা ব্যাংকে রাখছিলেন, সেই টাকাটা কি ব্যাংকে থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে? অবশ্যই না। বরং দ্রব্যমূল্য বাড়ার সাথে সাথে এবং সময়ের সাথে সাথে এর ভ্যালু আরও কমেছে। ঠিক এই জিনিসটাকেই বলে ইনফ্লেশন। আপনি হয়তো ভাবছেন যে ব্যাংকে টাকা রাখলে টাকার ভ্যালু কমছে কী করে? ব্যাংক তো সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দিচ্ছে। কিন্তু দেখুন, সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট কত? হার্ডলি 3% বা 3.5%। আর প্রতি বছর বাংলাদেশে প্রায় 6% হারে ইনফ্লেশন হচ্ছে। তার মানে ব্যাংক তো আপনাকে 3% ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু উল্টো আপনার এই টাকার ভ্যালু প্রত্যেক বছর 6% হারে কমে যাচ্ছে। এভাবে আপনার টাকা সেভ হচ্ছে না, উল্টো আপনার লস হচ্ছে। এটা কিন্তু কোনো ছোটোখাটো সমস্যা না, এটা অনেক বড় একটা সমস্যা। তাই এবার এর সলিউশনটা কি? এই সমস্যার সমাধান করার জন্য আপনার কাছে দুইটা অপশন আছে। আপনার প্রথম অপশনটা হলো শেয়ারে বিনিয়োগ করা, আপনার দ্বিতীয় অপশনটাও হলো শেয়ারেই বিনিয়োগ করা। এছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই। এখন আপনারা হয়তো বলবেন যে শেয়ারে বিনিয়োগ করা তো খুবই ঝুঁকিপূর্ণ, এখানে আবার কিভাবে বিনিয়োগ করা যায়? তো দেখুন, এখন আমি আপনাদেরকে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাবো যে শেয়ার বাজার কিভাবে কাজ করে। এরপর আপনারা ডিসাইড করবেন যে আসলে কি শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ নাকি এটা মানুষের গুজব। উদাহরণস্বরূপ ধরুন, আপনি একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন। তাহলে একটা নতুন স্মার্টফোন কেনার আগে আপনি সবার আগে কি করেন? অবশ্যই আপনি গুগলে অথবা বিভিন্ন ওয়েবসাইটে স্মার্টফোনের ব্যাপারে খোঁজাখুঁজি করেন এবং সেখানে রিসার্চ করে দেখেন যে কোন স্মার্টফোনে কী কী স্পেসিফিকেশন আছে। একটা ফোনের সাথে আরেকটা ফোনের স্পেসিফিকেশন আর প্রাইস কম্পেয়ার করে দেখেন। আপনি দেখেন যে আপনার ফোনে র্যাম রম কতখানি আছে, কত মেগাপিক্সেল ক্যামেরা, কতটা ব্যাটারি আছে, ডিসপ্লে সাইজ কত ইঞ্চি, ডিসপ্লে রেজুলেশন কত। এই সব কিছু দেখার পর এরপর আপনি প্রাইস কম্পেয়ার করেন। এরপর ফাইনালি আপনি একটা স্মার্টফোন কেনার ডিসিশনে আসেন, রাইট? ঠিক একই জিনিস শেয়ার বাজারও হচ্ছে। ঠিক এভাবেই শেয়ার বাজারও কাজ করে। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। মোবাইল খোঁজার জন্য তো আপনি গুগলে বা অন্যান্য ওয়েবসাইটে খুঁজে দেখেন, আর শেয়ার খুঁজে দেখার জন্য আপনি investing.com নামে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এর লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো যারা স্মার্টফোন দিয়ে এই ওয়েবসাইটটাতে আসবেন, আপনারা আপনাদের মোবাইলের ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন। তারপর এই ওয়েবসাইটের একটু নিচে আসলেই আপনারা একটা সেকশন দেখতে পাবেন স্টক স্ক্রিনার নামে। এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটা ড্রপ ডাউন মেনু আসবে। এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন যে আপনি কোন দেশের কোম্পানিগুলোকে দেখতে চান। আপাতত এখন আমি ইউনাইটেড স্টেটসকে নিচ্ছি। আর এখানে দেখুন কতগুলো কোম্পানি লিস্ট এসেছে, আর এর মধ্যে থেকে অনেকগুলো কোম্পানিকে আপনি অলরেডি চিনেন। এখানে অ্যাপেল, ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, মাইক্রোসফট, ডিজনি,
নেসলে, স্যামসাং, এই সবগুলো কোম্পানির ব্যাপারে আপনি অলরেডি জানেন। এই কোম্পানিগুলোর প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করেন এবং আপনি জানেন যে এই কোম্পানিগুলোর প্রোডাক্ট কতটা ভালো। সেটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না। তো যেহেতু আপনি এই কোম্পানিগুলোর ব্যাপারে ভালোভাবে জানেন, এগুলোর প্রোডাক্ট কেমন আপনি সেটাও জানেন, তাহলে এই কোম্পানিগুলোতে কি ঝুঁকি বলতে কিছু আছে? শেয়ার বাজারে লস শুধুমাত্র তারাই খায় যারা না বুঝে শুনেই যে কোনো একটা উল্টাপাল্টা কোম্পানিতে বিনিয়োগ করে বা অন্যের কথা মতো বিনিয়োগ করে। আর এখানে আপনি অলরেডি জানেন যে এই কোম্পানিগুলো কেমন, কোন কোম্পানিগুলো ভালো আর কোন কোম্পানিগুলো খারাপ, অলরেডি সেটা আপনার জানা আছে। তাহলে তো আপনার এখানে ঝুঁকি বলতে কিছুই রইল না। আর ধরুন কোনো কোম্পানির ব্যাপারে যদি নাও জানেন যে কোম্পানিটা কী করে, তাহলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। সেখান থেকে আপনি জেনে যেতে পারবেন সেই কোম্পানিটা কী করে এবং একটা ধারণা পেয়ে যেতে পারবেন যে কোম্পানিটা ভালো না খারাপ। তো উদাহরণস্বরূপ ধরুন এখানে একটা কোম্পানি আছে অ্যালফাবেট। তো এই কোম্পানিটা কী করে আমরা জানি না, তো আমরা গুগলে গিয়ে সার্চ করে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালফাবেট হলো গুগলের নির্মাতা, অর্থাৎ যে কাজের জন্য আমরা মাত্র গুগলকেই ব্যবহার করলাম, এই গুগলেরই নির্মাতা হচ্ছে অ্যালফাবেট। তো তাহলে কি গুগলে বিনিয়োগ করা যায় না? অবশ্যই যায়। ঠিক এভাবেই আপনি কোম্পানি খুঁজে খুঁজে দেখবেন। আর দেখুন, শেয়ার বাজারে লস শুধুমাত্র তারাই খায় যারা একটা কোম্পানি কিনে কিছুদিন পরে সেটাকে সেল করে ফেলে। কিন্তু আপনি যদি একটা ভালো কোম্পানি খুঁজে সেটাকে অ্যাটলিস্ট 10 বছরের জন্য ধরে রাখেন, তাহলে এখান থেকে আপনার প্রফিট হবেই, এটা তো নিশ্চিত। এবার চলুন বাংলাদেশের কিছু কোম্পানিকে দেখি। এখানে অনেকগুলো কোম্পানির ব্যাপারে হয়তো আপনি জানেন না, আর একটু আগেই আমি বললাম যে আপনি গুগলে সার্চ করে করে জেনে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমি এখানে সি পার্ল বিচ অ্যান্ড রিসোর্ট নামে এই কোম্পানিটার ব্যাপারে সার্চ করে দেখছি। কোম্পানিটার ওয়েবসাইটেও আমরা যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের সবচেয়ে সেরা হোটেল রয়্যাল টিউলিপের নির্মাতা হচ্ছে এই কোম্পানিটি। তাহলে নিশ্চয়ই এখন বুঝতেই পারছেন যে এই কোম্পানিটা কতটা ভালো। আর রয়্যাল টিউলিপ হোটেলটা কীরকম সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে এত কিছু জানার পর আপনার কি আর এই কোম্পানিটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো ঝুঁকি রইল? কোনো ঝুঁকি এখানে রইল না। ঠিক এভাবেই শেয়ার বাজার কাজ করে। কিন্তু মানুষ না বুঝে শুনে এতে বিনিয়োগ করে করে এটাকে যথেষ্ট জটিল বানিয়ে ফেলেছে, যার জন্য আপনি এখানে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। কিন্তু আসলে বিনিয়োগ করা খুবই সহজ। এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে একটা কোম্পানির শেয়ারের দাম বাড়ে বা কমে কিভাবে। এটা যদি আপনার জানতে হয় তাহলে আপনাকে মাস্ট আমার এই ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটা কোম্পানির শেয়ারের প্রাইস বাড়ে আর কমে, এবং শেয়ার বাছাই করার আরও একটি সহজ পদ্ধতি দেখিয়েছি আমি এই ভিডিওটিতে। তাই আপনাদের আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এটা আপনাদের জন্য একদম মাস্ট। এবার চলুন দেখি, আপনি যদি আপনার টাকা শেয়ারে বিনিয়োগ না করে ব্যাংকে রেখে দেন তাহলে আপনার কতটা লাভ হতে পারে, আর যদি আপনি এই টাকা ব্যাংকে না রেখে শেয়ারে বিনিয়োগ করেন তাহলে কতটা লাভ হতে পারে। এটা চেক করার জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক থেকে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এরপর এখানে মান্থলি ইনভেস্টমেন্টের ঘরে আপনারা লিখবেন যে প্রতি মাসে আপনারা কত টাকা সেভ করতে পারছেন। উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আপনি প্রতি মাসে 5,000 টাকা সেভ করছেন, তাই এখানে আমি 5,000 টাকা লিখে নিচ্ছি। এরপর এক্সপেক্টেড রিটার্নের ঘরে আপনি লিখবেন যে প্রতি বছর আপনার কত পার্সেন্ট হারে মুনাফা হতে পারে শেয়ারে বিনিয়োগ করলে। তো দেখুন, যে পদ্ধতিটার কথা আমি বললাম এই পদ্ধতিতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার অ্যাটলিস্ট 16% হারে রিটার্ন হবে। এর বেশিও হতে পারে, কিন্তু আপনার মিনিমাম 16% হারে রিটার্ন হবেই যদি আপনি এই পদ্ধতিতে বিনিয়োগ করেন। আর যদি লং টার্মের জন্য অর্থাৎ অ্যাটলিস্ট 10 বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনার লস হবেই না। এরপর এই 10 ইয়ারের ঘরে আপনি লিখবেন আপনি কত বছর পর রিটায়ারমেন্ট নিতে চলেছেন। ধরুন আপনার বয়স এখন 25 বছর আর আপনি 55 বছর বয়সে রিটায়ারমেন্ট নিতে চলেছেন, তাহলে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত আপনার হাতে 30 বছর সময় আছে। তাই এখানে আপনি তত বছরই লিখবেন, তাই এখানে আমি 30 লিখে দিচ্ছি। এবার দেখি এই পদ্ধতিতে শেয়ারে বিনিয়োগ করলে আপনার কতটা লাভ হতে পারে। তো দেখুন, প্রতি মাসে যদি আপনি 5,000 টাকা ব্যাংকে জমাতেন তাহলে আপনার এই 5,000 টাকা জমতে জমতে 30 বছর পর মাত্র 18 লাখ টাকা হতো। আর সেই জায়গায় এই টাকাটা ব্যাংকে না রেখে আপনি যদি শেয়ারে বিনিয়োগ করে দিতেন তাহলে আপনার এই 18 লাখ টাকার ভ্যালু বেড়ে 30 বছর পর প্রায় 4.5 কোটি টাকা হয়ে যেত। তাহলে দেখলেন
লং টার্ম ইনভেস্টমেন্ট কতটা পাওয়ারফুল। এবার এই বিষয়টা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি যে আপনি শেয়ারে বিনিয়োগ করবেন কি করবেন না। যদি আপনি ধনী হতে চান এবং আপনার আর্থিক অবস্থা আপনি ইমপ্রুভ করতে চান তাহলে আপনি শেয়ারে বিনিয়োগ করবেন। আর যদি আপনি ধনী হতে না চান এবং যেরকম আছেন সেরকমই থাকতে চান তাহলে আপনার শেয়ারে বিনিয়োগ করার দরকার নেই। এবার আপনাদের আমি একটা হোমওয়ার্ক দিই। আপনারা যেটা করবেন, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল নামে একটা কোম্পানি আছে। এই কোম্পানিটার ব্যাপারে আপনি গুগলে সার্চ করবেন এবং সার্চ করে দেখবেন এই কোম্পানিটা কী কাজ করে, তারা কী প্রোডাক্ট তৈরি করে এবং এই প্রোডাক্টগুলো কীরকম। এরপর কমেন্টে আমাকে জানাবেন যে আপনি প্রক্টার অ্যান্ড গ্যাম্বলে বিনিয়োগ করবেন কি করবেন না। থ্যাংক ইউ।